হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু জিকে স্টাডি। জিকে স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। তো জিকে স্টাডিতে জিকে যে আমরা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করছিলাম, জিকে ম্যারাথন। তো সেই জিকে ম্যারাথনের আরও একটি ক্লাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলে এসেছি। চলো সেই জিকে ম্যারাথনের ক্লাসটি আমরা আজকে স্টার্ট করি। এবং তোমরা জিকে স্টাডি প্লে লিস্টে গিয়ে সেখানে সমস্ত কোশ্চেন অ্যান্সারের ভিডিওগুলো দেখো এবং চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দাও। আর যে প্রথম কোশ্চেনটা দেখো, মরুভূমিতে গৌড় সৃষ্টি হয় কী কারণে? মরুভূমিতে এক ধরনের মাটির আকৃতি বা ভূমির আকৃতি যেটা হচ্ছে গৌড়, এই গৌড় সৃষ্টি হয় কিন্তু ঘর্ষণের কারণে। কিসের কারণে? ঘর্ষণের কারণে। হাইড্রোফনিক্স কি? এবারে আমাদের WBTET 2023 সালে যেটা হয়ে গেল 24 তারিখে, 24শে যে ডিসেম্বর, সেই 24শে ডিসেম্বর 2023 সালের WBTET প্রাইমারি পরীক্ষায় কিন্তু এই হাইড্রোফনিক্স পড়েছিল। হাইড্রোফনিক্স হচ্ছে কি? মাটি ছাড়া উদ্ভিদ চাষকে বলা হচ্ছে হাইড্রোফনিক্স। তাহলে মাটি ছাড়া উদ্ভিদ চাষকে বলা হয় হাইড্রোফনিক্স। মানবদের পিটুইটারি গ্রন্থি থেকে কী হরমোন নিয়ন্ত্রণ করে? তাহলে কোন গ্রন্থি পিটুইটারি গ্রন্থি থেকে হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে? সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস গ্রন্থি পিটুইটারি গ্রন্থি কি কোন হরমোন নিঃসৃত করবে বা ক্ষরণ করবে না করবে সেটাকে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। তাহলে হাইপোথ্যালামাস কাকে নিয়ন্ত্রণ করে? পিটুইটারি গ্রন্থিকে। আচ্ছা, পিটুইটারি গ্রন্থির অপর নাম হচ্ছে কিন্তু প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, পুরানো ক্ষতিগ্রস্ত লোহিত রক্তকণিকা কোথায় ধ্বংসপ্রাপ্ত হয়? তাহলে দেখো, লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল, যেগুলো আমাদের রক্তের তিনটে অংশ আমরা দেখতে পাই, যেটা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। তো এই লোহিত রক্তকণিকা যখন ধ্বংস হয়ে যায় সেগুলো সব স্প্লিন অর্থাৎ প্লিহাতে গিয়ে নষ্ট হয়। আমাদের শরীরের অংশ যে প্লিহা বা স্পিন, সেই স্প্লিন বা প্লিহাতে গিয়ে কিন্তু এই লোহিত রক্তকণিকাগুলো নষ্ট হয়। ঠিক আছে। আচ্ছা, লোহিত রক্তকণিকা হচ্ছে 120 দিন বাঁচে, মানে লাইফ স্প্যান। লোহিত রক্তকণিকার টাইম পিরিয়ড হচ্ছে 120 দিন। প্রাকৃতিক রাবার কাকে বলা হয়? প্রাকৃতিক রাবার বলা হয় কিন্তু আইসোপিরিনের পলিমারকে। প্রাকৃতিক রাবার বলা হয় আইসোপিরিনের পলিমারকে। চলো পরের কোশ্চেনে দেখি আমরা, লুপ্তপ্রায় প্রাণী কী রঙের বইয়ে নথিভুক্ত করা হয়? দেখো, পৃথিবীতে যেসব প্রাণীগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, মানে লুপ্ত হয়ে যাচ্ছে, সেই সব লুপ্তপ্রায় প্রাণীর একটা লিস্ট আছে। সেই লিস্টটাকে একটা বইয়ের মধ্যে লিস্ট করে রাখা হয়। সেই লুপ্তপ্রায় প্রাণীদের যে বইয়ের মধ্যে লিস্ট করে রাখা হয় সেটা হচ্ছে লাল রঙের, তাকে বলা হয় রেড ডাটা বুক। কী বলা হয়? রেড ডাটা বুক। তাই লুপ্তপ্রায় প্রাণী যে বইয়ের মধ্যে নথিভুক্ত করা হয় তাদের সেই বইটাকে বলা হয় রেড ডাটা বুক। পৃথিবীতে একমাত্র ঝুলন্ত ন্যাশনাল পার্ক বা ঝুলন্ত জাতীয় উদ্যান কেইবুল লামজাও, এটা কিন্তু মণিপুরে অবস্থিত। পৃথিবীর একমাত্র ঝুলন্ত ন্যাশনাল পার্ক, মানে সম্পূর্ণ জলের ওপরে ভাসমান আর কি। ঝুলন্ত মানে এখানে ভাসমান, তাহলে জলের ওপরে সম্পূর্ণ ভাসমান জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক, যার নাম হচ্ছে কেইবুল লামজাও, এটা মণিপুরে অবস্থিত। তো যে লেকের উপরে বা যে হ্রদের উপরে এই জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্কটি আছে সেটার নাম হচ্ছে লোকটাক হ্রদ। সেই হ্রদটির নাম হচ্ছে লোকটাক হ্রদ। ঠিক আছে, তাহলে কোশ্চেন পরে লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? আমরা বলবো মণিপুরে। বা মনে করো কেইবুল লামজাও কোথায় অবস্থিত? সেটাও বলবো আমরা মণিপুরে। ঠিক আছে। উদ্ভিদের জনন অঙ্গ কী? উদ্ভিদের জনন অঙ্গ হচ্ছে কুঁড়ি। উদ্ভিদ কুঁড়ির মাধ্যমে কিন্তু তাদের বংশবিস্তার করে থাকে। অ্যামিবা কোন প্রজাতির মধ্যে পড়ে? অ্যামিবা হচ্ছে এক ধরনের প্রোটোজোয়া, এককোষী। অ্যামিবা হচ্ছে এককোষী কিন্তু প্রোটোজোয়া। তাহলে অ্যামিবা কোন প্রাণীর মধ্যে পড়ে? অ্যামিবা কিন্তু প্রোটোজোয়ার মধ্যে পড়ে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন? লুই পাস্তুর। লুই পাস্তুর কিন্তু প্রথম ভ্যাকসিন আবিষ্কার করেন, বা পৃথিবীতে যদি প্রথম কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়ে থাকে সেটা হচ্ছে জলাতঙ্ক রোগের টিকা, যেটাকে আমরা বলে থাকি কিন্তু লুই পাস্তুর এই জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছিল। এটা হচ্ছে পৃথিবীর প্রথম ভ্যাকসিন। বিখ্যাত কৈলাসনাথ মন্দির কোথায় অবস্থিত? এটা হচ্ছে ইলোরাতে অবস্থিত। মহারাষ্ট্রের ইলোরাতে কিন্তু বিখ্যাত কৈলাসনাথ মন্দির অবস্থান করে বা এখানে অবস্থিত, সেটা মহারাষ্ট্রের ইলোরাতে। পরের কোশ্চেনে দেখো, আজমির শরীফের সুফি সাধক কে? আজমির শরীফের সুফি সাধক বা আজমির শরীফের সাধক ছিলেন কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি। তাহলে আজমির শরীফের সুফি সাধক ছিলেন কে? মঈনুদ্দিন চিশতি। আহমেদ শাহ আবদালি যখন ভারতে আক্রমণ করে তখন সম্রাট কে ছিল? তাহলে আহমেদ শাহ আবদালি তিনি ভারতে আক্রমণ করেছিল, তখন ভারতের সম্রাট বা মুঘল সম্রাট ছিল দ্বিতীয় আলম শাহ।
তাহলে আহমেদ শাহ আবদালি যখন ভারতে আক্রমণ করে তখন ভারতের দিল্লিতে যে মুঘল সম্রাট ছিল তিনি হচ্ছেন দ্বিতীয় আলম শাহ। ঠিক আছে, মোগল সাম্রাজ্যের প্রথম রাজা কে ছিল আমরা জানি বাবর, তাই না? মোগল সাম্রাজ্যের প্রথম রাজা হচ্ছে বাবর এবং শেষ রাজা দ্বিতীয় বাহাদুর শাহ। কালিদাসের কোন নাটকে শুঙ্গ বংশীয় রাজা নায়ক ছিলেন? দেখো, কালিদাসের মালবিকা অগ্নিমিত্রাম এই নাটকের মধ্যে কে না শুঙ্গ বংশের একটা রাজা উদয়ন। তো শুঙ্গ বংশের রাজা উদয়ন কিন্তু এই মালবিকা অগ্নিমিত্রাম নাটকের নায়ক ছিলেন। ঠিক আছে, তাহলে কালিদাসের কোন নাটকে শুঙ্গ বংশীয় রাজা নায়ক ছিলেন? মালবিকা অগ্নিমিত্রাম। সঠিক পুষ্টির অভাবে কী রোগ হয়? সঠিক পুষ্টির অভাবে হয় কিন্তু অ্যানিমিয়া। সঠিক পুষ্টির অভাবে কী রোগ হয়? অ্যানিমিয়া। পরে কোয়েশ্চেন দেখো, মধ্যযুগে ভারতে কোন মুসলিম মহিলা দিল্লির সিংহাসনে বসেন? তাহলে দেখো, দিল্লির সিংহাসনে বসেন রাজিয়া সুলতানা, একমাত্র মহিলা। রাজিয়া সুলতানা হচ্ছে একমাত্র মহিলা যিনি কি না সিংহাসনে বসেন, অর্থাৎ আর রাজা বা রানী হিসাবে তিনি কিন্তু রাজ্য পরিচালনা করেছিলেন। তাহলে ভারতের ইতিহাসের একমাত্র মহিলা সুলতান বললে কী হবে? মহিলা সুলতানা বললে হবে রাজিয়া সুলতানা, যিনি হচ্ছে ইলতুৎমিশের মেয়ে ছিলেন। ইলতুৎমিশের মেয়ে রাজিয়া সুলতানা। ঠিক আছে, ইলতুৎমিশ হচ্ছে দাস বংশের রাজা, তো সেই ইলতুৎমিশের মেয়ে হচ্ছে রাজিয়া সুলতানা, একমাত্র মুসলিম মহিলা দিল্লির সিংহাসনে বসেন। পরের কোশ্চেন দেখো, ভারতের কোন মধ্যযুগীয় শাসক গ্যাংটক রোড নির্মাণ করে? গ্যাংটক রোড নির্মাণ করেন কিন্তু শেরশাহ। তাহলে শেরশাহ হচ্ছে গ্যাংটক রোড নির্মাতা করেন। তিনি হচ্ছে মোগল সাম্রাজ্য হুমায়ুনকে হারিয়ে দিয়ে ভারতে শেরশাহ সুরি বংশ স্থাপন করেছিলেন। তাহলে বাবরের পরে হুমায়ুনকে সে হারিয়ে দিয়েছিল আমাদের শেরশাহ হুমায়ুনকে হারিয়ে দিয়ে কিন্তু আমাদের ভারতে কি না রাজত্ব করেছিলেন সুরি বংশ। তো তখনই তিনি কিন্তু গ্যাংটক রোড তৈরি করেছিলেন। কোন অভয়ারণ্য হাতির জন্য বিখ্যাত? তাহলে ভারতের কোন অভয়ারণ্য হাতির জন্য বিখ্যাত? সেটা হবে কিন্তু কেরালার পেরিয়ার অভয়ারণ্য। কেরালার পেরিয়ার অভয়ারণ্য হাতির জন্য বিখ্যাত। তোমরা লক্ষ্য করে দেখবে আমাদের দক্ষিণ ভারতে কেরালা, তামিলনাড়ু এই দিকে কিন্তু প্রচুর পরিমাণে হাতি থাকে। তাহলে কেরালার পেরিয়ার অভয়ারণ্য হচ্ছে কিন্তু হাতির জন্য বিখ্যাত। আচ্ছা, শিবাজি যখন সিংহাসনে বসেন, ঠিক আছে, তখন কি উপাধি গ্রহণ করেন? অর্থাৎ শিবাজি যখন রাজ্যাভিষেক অর্থাৎ সিংহাসনে বসেন তিনি কিন্তু ছত্রপতি উপাধি গ্রহণ করেছিলেন। আমরা বলি না ছত্রপতি শিবাজি, তো শিবাজি যখন সিংহাসনে বসেন তিনি ছত্রপতি উপাধি নিয়েছিলেন। তো সেটা কত সালে? 1674 সালে। শিবাজির রাজধানীর নাম কি ছিল? রায়গড়। শিবাজির রাজধানী ছিল রায়গড়। ঠিক আছে, কৃষণ কুট্টি কোন নাচের সঙ্গে যুক্ত? কৃষণ কুট্টি হচ্ছে কিন্তু কথাকলি নাচের সঙ্গে যুক্ত। এই কথাকলি নাচ কেরালা রাজ্যে দেখা যায়। তো এই কথাকলির যে নাচটি কেরালা রাজ্যে দেখা যায় সেই কথাকলি নাচের সঙ্গে যুক্ত হচ্ছে কৃষণ কুট্টি। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন বলেছে যে মহাত্মা গান্ধী কবে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে চলে আসেন? তাহলে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা ছিলেন। ঠিক আছে, সেই দক্ষিণ আফ্রিকা থেকে প্রথম ভারতে চলে আসেন একদম স্থায়ীভাবে, মানে আর ফিরে যায়নি। তাহলে মহাত্মা গান্ধী স্থায়ীভাবে 1915 সালের 9 জানুয়ারি কিন্তু ভারতবর্ষে চলে আসেন। তাহলে মহাত্মা গান্ধী স্থায়ীভাবে ভারতবর্ষে চলে আসেন 1915 খ্রিস্টাব্দে 9 জানুয়ারি। ওই জন্য 9 জানুয়ারিকে বলা হয় প্রবাসী ভারতীয় দিবস বা নন রেসিডেন্স ইন্ডিয়া ডে। তা 9 জানুয়ারিকে ওই জন্য বলা হয় প্রবাসী ভারতীয় দিবস। ঠিক আছে, নিশীথ সূর্যের দেশ কাকে বলে? নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। নরওয়ের রাজধানীর নাম হচ্ছে অসলো। একটি গ্রামে সর্বনিম্ন 2000 জন থাকলে সবে সেই গ্রামটি পঞ্চায়েতের মধ্যে অন্তর্ভুক্ত হয়। ভারতের স্থান হচ্ছে আয়তনের দিক থেকে 7 নম্বরে অবস্থান করে, আর জনসংখ্যার দিক থেকে কিন্তু প্রথম অবস্থান করে। চীনকে টপকে এখন ভারতের জনসংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি, প্রায় 43 কোটি ছুঁই। তো ভারত হচ্ছে এরিয়ার দিক থেকে ভারত হচ্ছে সবথেকে এরিয়া, মানে অর্থাৎ আয়তন সবচেয়ে বেশি হচ্ছে রাশিয়া। ঠিক আছে, আর এরিয়া হচ্ছে 7 নম্বরে অবস্থান করে ভারত। হোম রুল আন্দোলন শুরু করেন কে? হোম রুল আন্দোলন শুরু করেন 1916 সালে বাল গঙ্গাধর তিলক। তাহলে হোম রুল আন্দোলন শুরু করে কে? বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে,
বিকিরণবাদের তত্ত্ব কে দেন? সেটা হচ্ছে মাদাম কুরি। মাদাম কুরি হচ্ছে বিকিরণবাদের তত্ত্ব দেন। ঠিক আছে, এবার আমরা বলতে পারি তেজস্ক্রিয়তার সাথে যুক্ত কিন্তু মাদাম কুরি। মাদাম কুরি কিন্তু দুবার নোবেল পেয়েছিলেন। এই কোশ্চেনটা বিভিন্ন এক্সামে আসে, তাই দুবার নোবেল পুরস্কার পেয়েছিলেন মাদাম কুরি, একবার 1903 সালে এবং একবার হচ্ছে 1911 সালে। ঠিক আছে, তিনি মাদাম কুরি কিন্তু তেজস্ক্রিয়তা সম্পর্কে অর্থাৎ রেডিও অ্যাক্টিভিটি সম্পর্কে তিনি গবেষণা করেছেন। আচ্ছা, তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল এবং সিজিএস একক হচ্ছে আমাদের কুড়ি। ঠিক আছে, তেজস্ক্রিয়তার এসআই একক বেকারেল এবং সিজিএস একক হচ্ছে কুড়ি। তারপরে কোশ্চেনে আমরা চলে যাই, ইতালি মূলত কে একত্রিত করেছেন? ইতালিকে একত্রিত করেছেন কাউন্ট কাফুর। ইতালিকে একত্রিত করেছে কাউন্ট কাফুর। ইতালির রাজধানীর নাম হচ্ছে রোম এবং ইতালিতে যে রাজা ছিল আমরা সবাই জেনে থাকি বেনোতো মুসোলিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালি থেকে তিনি কিন্তু লিড করছিলেন। আমেরিকা স্বাধীনতা পুরোপুরি কখন পায়? প্যারিস চুক্তির মাধ্যমে কিন্তু আমেরিকা ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্যের কাছ থেকে কিন্তু স্বাধীনতা পায়। তাহলে আমেরিকা স্বাধীনতা পায় কিন্তু 1976 সালে 4 জুলাই। ঠিক আছে, প্যারিস চুক্তির মাধ্যমে। কোন চুক্তির মাধ্যমে আমেরিকা স্বাধীনতা পায়? প্যারিস চুক্তির মাধ্যমে। আমেরিকার প্রথম প্রধানমন্ত্রী ছিল জর্জ ওয়াশিংটন। কে ছিল? জর্জ ওয়াশিংটন। ওই জন্য জর্জ ওয়াশিংটনের নামে কিন্তু আমেরিকার ক্যাপিটাল বা রাজধানীর নাম হয়েছে ওয়াশিংটন ডিসি। তাহলে আমেরিকা স্বাধীনতা পায় প্যারিস চুক্তির মাধ্যমে 4 জুলাই 1976। আমেরিকার প্রথম প্রাইম মিনিস্টার হচ্ছে জর্জ ওয়াশিংটন এবং আমেরিকার ক্যাপিটাল হচ্ছে ওয়াশিংটন ডিসি। তারপরে কোশ্চেনটা তোমরা লক্ষ্য করে দেখো, বলছে যে কোন ভারতীয় রাজ্যে 100% শিক্ষিতের মর্যাদা পায়? তাহলে কেরালা হচ্ছে আমাদের ভারতের সবচেয়ে শিক্ষিত রাজ্য। ঠিক আছে, কেরালার শিক্ষিতের হার সবচেয়ে বেশি, আমাদের ভারতের মধ্যে কেরালার শিক্ষিতের হার সবচেয়ে বেশি। কেরালাকে বলা হয় গডস ওন কান্ট্রি। কি বলা হয়? গডস ওন কান্ট্রি বা স্পাইস সিটিও বলা হয়। কেরালা স্পাইস স্টেট বলা হয়, মানে কেরালাতে হচ্ছে স্পাইস মানে যেটাকে আমরা বলি মশলার রাজ্যও বলে থাকি। রথযাত্রার জন্য কোন শহর বিখ্যাত? তাহলে উড়িষ্যার পুরী হচ্ছে রথযাত্রার জন্য পৃথিবী বিখ্যাত। অন্নপূর্ণা পর্বত কোথায় দেখা যায়? অন্নপূর্ণা পর্বত কিন্তু নেপালে দেখা যায়। অন্নপূর্ণা পর্বত হচ্ছে হিমালয় পর্বতের একটি অংশ। তাহলে অন্নপূর্ণা পর্বত আমরা দেখতে পাই কোথায়? আমরা দেখতে পাই কিন্তু নেপালে। আচ্ছা, আমাদের হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। সেটাও কিন্তু নেপালে অবস্থিত। ঠিক আছে, ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? K2 বা গডউইন অস্টিন, যেটা কারাকোরামের মধ্যে অবস্থিত, কারাকোরাম রেঞ্জ। আর পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু। ঠিক আছে, পরে দেখো, খাদ্য গ্রহণের ফলে শরীরে উৎপন্ন তাপমাত্রার একক কি? আমাদের খাদ্য অর্থাৎ খাওয়ার ফলে আমাদের শরীরে তার তাপ উৎপন্ন হয়, সেই শরীরের তাপ মাপার একক হচ্ছে ক্যালোরি। কত? ক্যালোরি। আমাদের তাপ মাপার একক হচ্ছে ক্যালোরি। আমাদের শরীরের তাপমাত্রা কত? 98.6 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, আর যেটা সেলসিয়াস স্কেলে মাপলে হয়ে যাবে 37 ডিগ্রি সেলসিয়াস। গাছের রং সবুজ হয় ক্লোরোফিলের জন্য। গাছের ক্লোরোফিল বলে একটি পদার্থ থাকে, যার জন্য গাছের পাতার রং বা গাছের রং সবুজ হয়। ভারতের কোন শস্য সবচেয়ে বেশি উৎপন্ন হয়? ধান। ভারতে সবচেয়ে বেশি উৎপন্ন হয় ধান। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের থাঞ্জাভুরকে বলা হয় কিন্তু আমাদের কি ভারতের মধ্যে কি গ্র্যানারি অফ ইন্ডিয়া বলা হয় অন্ধ্রপ্রদেশের থাঞ্জাভুরকে। তো ভারতের মধ্যে শস্য উৎপাদন সবচেয়ে বেশি হয় ধান। আর আমাদের পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় কিন্তু পশ্চিম বর্ধমান। কোথায়? পশ্চিম বর্ধমান। আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে ধান উৎপন্ন হয় বীরভূমে। বীরভূমকে ধানের গলা বলা হয়। পরের কোশ্চেনে আমরা চলে যাই, ইনকাম ট্যাক্স কে নেয়? ইনকাম ট্যাক্স কিন্তু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্র সরকার নিয়ে থাকে। ঠিক আছে, ইনকামের যে ট্যাক্সগুলো এগুলো কে নিয়ে থাকেন? কেন্দ্র সরকার বা সেন্টার নিয়ে থাকে। মহাভারত কে রচনা করেন? মহাভারত রচনা করেন কিন্তু ব্যাসদেব। ঠিক আছে, মহাভারত রচনা করেন কে? ব্যাসদেব। তারপরে দেখো, টিপু সুলতানের রাজত্বকালে মহীশূরের রাজধানী কী ছিল? টিপু সুলতান যখন রাজত্ব করছে, ঠিক আছে, তখন মহীশূরের রাজধানী ছিল কিন্তু শ্রীরঙ্গপত্তনম, যেটা কর্ণাটকে অবস্থিত। তাহলে টিপু সুলতান যখন রাজত্ব করছে তখন কিন্তু মহীশূরের রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তনম, যেটা কর্ণাটকে অবস্থিত।
নবজাগরণ কোথায় শুরু হয়েছিল প্রথম, সেটা ইতালিতে কিন্তু প্রথম রেনেসাঁস বা নবজাগরণ শুরু হয়েছিল। ভারতের রেনেসাঁসের জনক কাকে বলা হয়? ভারতের নবজাগরণ বা রেনেসাঁসের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, 1857 সালে যখন মহাবিদ্রোহ হয় তখন কানপুরে কে বিদ্রোহটা এগিয়ে নিয়ে যাচ্ছিল? হয়ে যাবে নানা সাহেব। 1857 সালে যখন মহাবিদ্রোহ চালু হলো, ঠিক আছে, তখন কানপুরে, উত্তরপ্রদেশের কানপুরে যিনি এই মহাবিদ্রোহকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি হচ্ছেন কিন্তু নানা সাহেব। পরে কোশ্চেনে আমরা যদি ওজোন স্তর রক্ষা করে, ওজোন স্তর আমাদের পৃথিবীতে চারিদিকে একটা ওজোন স্তর আছে, ওজোন গ্যাসের স্তর আছে। এই ওজোন স্তর কিন্তু ইউভি রশ্মি বা আলট্রাভায়োলেট রশ্মিকে রক্ষা করে। তাহলে সূর্য থেকে যে ক্ষতিকর আলো বা রশ্মি আলট্রাভায়োলেট যেটা আমাদের পৃথিবীতে আসছে সেটাকে ওজোন গ্যাস শোষণ করে নেয়, ওই জন্য আমাদের পৃথিবীকে রক্ষা করে এইভাবে। ওজোন গ্যাস মাপার একক হচ্ছে ডবসন। ডবসন এককে কিন্তু ওজোন গ্যাস মাপা হয়। 1994 সালে ভারতের পারমাণবিক পরীক্ষা কোথায় হয়েছিল? 1994 সালে ভারতে প্রথম কিন্তু নিউক্লিয়ার টেস্ট হয়েছিল। কি নিউক্লিয়ার টেস্ট বা পারমাণবিক পরীক্ষা হয়েছিল? এটা হয়েছিল কিন্তু রাজস্থানের পোখরানে। তাহলে 1994 সালে ভারতের প্রথম পারমাণবিক টেস্ট হয়েছিল রাজস্থানের পোখরানে। কোন ধরনের রাষ্ট্রে জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকার, মানে কী ধরনের রাষ্ট্রে জনগণই শেষ কথা, জনগণ হচ্ছে যেটাই সেটাই, সেটা হবে গণতান্ত্রিক। গণতান্ত্রিক রাষ্ট্রে ভোটের মাধ্যমে কিন্তু জনগণ তার ক্ষমতার বহিঃপ্রকাশ করে থাকে। রাজ্যপালকে নিয়োগ করে কে? তাহলে বিভিন্ন রাজ্যে যে রাজ্যপাল নিয়োগ হয়, এই রাজ্যপাল নিয়োগ করে থাকে কিন্তু আমাদের দেশের অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি। তো বিভিন্ন রাজ্যের রাজ্যপাল কে নিয়োগ করে থাকেন? আমাদের রাষ্ট্রপতি। ঠিক আছে, পরের কোশ্চেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়বদ্ধ থাকে কার কাছে? দেখো, কেন্দ্রীয় মন্ত্রিসভা কিন্তু লোকসভার কাছে দায়বদ্ধ থাকে। আমাদের পার্লামেন্ট কিন্তু তিনটি জিনিস নিয়ে গঠিত, রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা। তো কেন্দ্রীয় মন্ত্রী যারা থাকে তারা কিন্তু এই লোকসভার কাছে দায়বদ্ধ, মানে লোকসভার হিসেব মতো কেন্দ্রীয় মন্ত্রীদের চলতে হয়, বা যে কোনো কাজ, যে কোনো বিষয় যদি আলোচনা করতে হয় তাহলে কেন্দ্রীয় যে মন্ত্রীগুলো আছে তারা সব এই লোকসভায় কিন্তু এই কথাগুলো আলোচনা করতে হয়। ওই জন্য কেন্দ্রীয় মন্ত্রীরা হচ্ছে লোকসভার কাছে দায়বদ্ধ। আমেরিকার রাষ্ট্রপতি কোন রাষ্ট্রপতি দাসপ্রথা বিলোপ করেন? তাহলে আমেরিকার রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন, তিনি কিন্তু দাসপ্রথা বিলোপ করে দেন, মানে উঠিয়ে দেন। সেটা হবে কি? আব্রাহাম লিঙ্কন। আকবর অর্থাৎ আমাদের মোগল সম্রাট আকবরের সময় কে সেই সময় মানে ছিল, ঐতিহাসিক ছিল, সেটা হবে আবুল ফজল। তাই আকবরের সভায় যিনি হিস্টোরিয়ান বা ঐতিহাসিক ছিলেন তিনি হবে কিন্তু আবুল ফজল। ইনি লিখেছিলেন আইনি আকবরী বলে বই লিখেছেন। গীতা শেঠি কোন খেলার সাথে যুক্ত? গীতা শেঠি হচ্ছে বিলিয়ার্ডস খেলার সাথে যুক্ত। আর্যদের বর্ণভেদের প্রধান মূল ভিত্তি কী ছিল? জীবিকা। দেখো, তাহলে আর্যদের মানে যেটা হচ্ছে বৈদিক যুগে আর্যরা কি জীবিকার ওপর নির্ভর করে তাদেরকে ভেদাভেদ করা হতো। তাহলে আর্যদের বর্ণভেদের প্রধান মূল ভিত্তি ছিল হচ্ছে জীবিকা, তারা কীভাবে উপার্জন করে। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, বলছে যে ফেরাও এই ওয়ার্ডটি কোন দেশের সাথে যুক্ত? আমরা সবাই জানি ইজিপ্ট অর্থাৎ মিশরের সাথে এই ফেরাও ওয়ার্ডটা যুক্ত। তাহলে আদিম মানে প্রাচীন যুগে মিশরের রাজাদের বলা হতো ফেরাও। কী বলা হতো? ফেরাও। তাহলে মিশর বা ইজিপ্টের রাজাদের ফেরাও বলা হতো। তাহলে ফেরাও হচ্ছে কিন্তু আমাদের মিশরের সাথে যুক্ত। কোন পর্যটক, চীনা পর্যটক হিউয়াংসাং কার আমলে এসেছিল? তাহলে চীনা পর্যটক হিউয়াংসাং মানে চীনা ট্রাভেলার হিউয়াংসাং কিন্তু হর্ষবর্ধনের রাজত্বকালে এসেছিল। যে হর্ষবর্ধন হচ্ছে পুষ্যবতী বংশের রাজা। তাহলে পুষ্যবতী বংশের রাজা হর্ষবর্ধনের আমলে কিন্তু হিউয়াংসাং এসেছিল। তাহলে এই হর্ষবর্ধনের রাজধানী ছিল কানাউজ। কী ছিল? কানাউজ, যেটা এখন হচ্ছে থানেশ্বর হরিয়ানায় অবস্থিত মডার্ন টাইমে। আধুনিক যুগে কোথায় অবস্থিত? থানেশ্বর হচ্ছে হরিয়ানায় অবস্থিত। তাই চীনা পর্যটক হিউয়াংসাং হচ্ছে হর্ষবর্ধনের সময় এসেছিল, যার রাজধানী কানাউজ, যেটা হচ্ছে পুষ্যবতী বংশ। থানেশ্বরে পুষ্যবতী বংশের রাজা ছিল হর্ষবর্ধন, রাজধানী ছিল কানাউজ, যেটি এখন হরিয়ানাতে অবস্থিত। ঠিক আছে, তো এই ছিল তোমাদের হচ্ছে জিকে ম্যারাথনের আরও একটি অন্যতম ক্লাস। তোমরা অবশ্যই এই ভিডিওগুলো দেখো এবং আসন্ন পরীক্ষায় ভালো করে পরীক্ষা দিও। অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।